এই দেশে ট্যালেন্টের দরকার নেই, কোনো স্কিলের দরকার নেই, দরকার শুধু আপনাকে চাটতে জানতে হবে, আপনাকে দালালি করতে জানতে হবে। যে দল ক্ষমতায় আসবে সেই দলকে চাটবেন, যে দল ক্ষমতায় আসবে সেই দলের দালালি করবেন, তাহলে আপনি উপরে উঠে যাবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমান বাংলাদেশ ক্রিকেটে খেলা এখন আর মাঠে হয় না, খেলা হয় টেবিলে, গোল বৈঠকে, কমিটিতে, বিসিবিতে, আর সম্পর্কের ভেতরে দলবাজিতে। প্রশ্ন একটাই, আমরা কি বর্তমানে ক্রিকেট দেখছি নাকি একটা স্ক্রিপ্টেড সিস্টেম দেখছি? বিসিবি আর সাংবাদিকদের আর প্লেয়ারদের দালালি করার পেছনের কারণ কি, সেগুলো জানবো আমরা আজকের এই ভিডিওতে। মিথ্যার ভিতরে সত্য খুঁজে পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব না। আমরা সেই ভেতরের সত্যটাই তুলে ধরি। ওয়েলকাম টু হামনেশ রিভিল। কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামের সামনে মাত্র 5-6 জন মানুষ দাঁড়িয়েছিল। না কোনো মিছিল, না কোনো ভাঙচুর, শুধু একটা ব্যানার, একটা মাইক আর কিছু প্রশ্ন। তামিম ইকবাল কিভাবে বিসিবির সভাপতি হয়, বুলবুল কিভাবে বিসিবির সভাপতি থেকে বাদ যায়, কিভাবে বিসিবির নতুন কমিটি গঠিত হয়। তাদের দরকার ছিল শুধু উত্তর, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাদের সামনে দাঁড়ালো কিছু মানুষ, যা সাধারণ মানুষ না, দাঁড়িয়েছিল সাংবাদিকদের একটা দল, যারা কথা বলার জায়গা তৈরি করবে, যারা সাধারণ মানুষের শক্তি হয়ে দাঁড়াবে, যারা সাধারণ মানুষের বয়স হয়ে দাঁড়াবে। তারাই প্রশ্নের সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। এটা কি বাংলাদেশ বলে সম্ভব? বাংলাদেশের একটা অদ্ভুত বাস্তবতা আছে। বাংলাদেশের খবর সবসময় সত্য হয় না, খবর সবসময় বাস্তবতা মেনে হয় না। খবর হয় সেটাই যেটা দেখতে দেওয়া হয়, খবর হয় সেটাই যেটা উপর থেকে ঠিক করে দেওয়া হয়। যেটা আমাদের দেখার দরকার ছিল সেটা আমরা কখনো দেখতে পারি না, কারণ এখন জার্নালিজম না, এখন শুরু হয়েছে কন্টেন্ট বিজনেস। এখন শুরু হয়েছে সত্য খবর প্রচার করলে প্রবলেম, ব্রেকিং নিউজ না থাকলে প্রবলেম। তাই নিউজ না থাকলেও ব্রেকিং বানাতে হবে। খবর প্রকাশের আগে উপর থেকে অনুমতি নিতে হয়। প্রশ্ন হচ্ছে, কে ঠিক করে কোনটা দেখবে মানুষ, কোনটা দেখবে না মানুষ? গত কয়েক বছর ধরে একটা জিনিস খুব স্পষ্ট, সাংবাদিকতা বদলেছে, কন্টেন্ট বদলেছে, আর সম্পর্কও বদলেছে। কারণ এখন শুধু নিউজ লাগে না, এখন ভিউ লাগে, ক্লিকস লাগে, রেভিনিউ লাগে। এখন সত্য খবর প্রচার করা, কারণ যেখানে টাকার খেলা ঢুকে সেখানে সত্য একটু পিছিয়ে যায়। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের বড় নাম, তার অবদান কেউ অস্বীকার করবে না, কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একজন গ্রেট প্লেয়ার কি সবসময় গ্রেট অ্যাম্বাসিডর? মাঠে রান করা আর বোট চালানো কি এক জিনিস? দুইটা কমপ্লিটলি আলাদা। আর যদি দুইটা মিক্স হয়ে যায় তাহলে ডিসিশন কি ইমোশন হয়ে যাবে নাকি সিস্টেম দিয়ে যাবে? যে মানুষটার সাথে সাংবাদিকদের দা কুমড়া সম্পর্ক ছিল, সে মানুষটা হঠাৎ করে সাংবাদিকদের এত প্রিয় হয় কিভাবে? গত কয়েক বছরে কিছু হলে পেজ ডেকে কান্না করা, বাঙালিদের ইমোশনে আঘাত করা। যখন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক রাখা, তাকে চাটাচাটি করা। একদিকে কান্না করে বলে আপনারা আমাকে ভুলে যায়েন না, অন্যদিকে গণভবনে গিয়ে ছাত্র হত্যার নীল নকশা তৈরি করে। 3 তারিখে গণভবনে বসে যখন শেখ হাসিনা ছাত্র হত্যার নীল নকশা তৈরি করছেন, তামিম ইকবাল তখন সংসদ ভবনে গিয়ে কি করেন? তামিম ইকবাল তখন গণভবনে গিয়ে কি করেন? শেখ হাসিনার সাথে তখন তার কি কাজ থাকতে পারে? হয়তো তামিম ইকবালই ভালো জানেন। যখন ইউনূস আসে তখন তার সাথে ভালো সম্পর্ক রাখা। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ যখন ক্রীড়া উপদেষ্টা হওয়া, তখন তার সাথে ভালো সম্পর্ক রাখা, তাকে চাটাচাটি করে বিসিবির সভাপতি হওয়ার চেষ্টা করা। কিন্তু আসিফ মাহমুদ যখন সুযোগ দেন না, তখন তার বিরুদ্ধে লেগে যাওয়া। আবার যখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকে চাটাচাটি করে বিসিবির সভাপতি হওয়া। তার আবেগ আর চাটাচাটিকে পুঁজি করে বিএনপি আঁকছে এক নীল নকশা। মির্জা আব্বাস, সালাউদ্দিন এর মতো বড় বড় নেতাদের ছেলেদের নিয়ে গঠিত হয় তামিম ইকবালের নেতৃত্বে বাপের ছেলে ক্রিকেট টিম, বাপের দোয়া ক্রিকেট টিম। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। বাপের ছেলে ক্রিকেট বোর্ড, যেখানে বউয়ের দোয়া রাখা হয়েছে, ববি হাজ্জাতের বউকে সেই দল যুক্ত রাখা হয়েছে। যেখানে থাকার কথা ছিল বিএনপির বড় নেতা বরকতুল্লাহ বুলু সাহেবের ছেলেকে, কিন্তু 3 মাস পরে বিসিবির নির্বাচনে তাকে সভাপতি করার প্ল্যান করে
তাকে আপাতত এই কমিটি থেকে সরিয়ে নেওয়া হয়, যেটা তামিম ইকবাল কখনো বুঝবে না। তামিম ইকবালের এই হানিমুন পিরিয়ড শেষ হয়ে দেখবে সে আর বিসিবির সভাপতি নেই, সে হয়ে গেছে খেলার পুতুল। তখন আবার সাংবাদিকদের ডেকে কান্না করে করে বলবে, আপনারা এর বিচার করবেন, আপনাদের হাতেই তুলে দিলাম। তখন আবার নট আউট নোমান, দেব চৌধুরী, রিয়াসাত আজিমের মতো সাংবাদিকরা তামিমকে আর চাটবে না। বিসিবির সভাপতি হওয়ায় তামিমকে চাটতে চাটতে যারা সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, তামিমের পক্ষে হয়ে দিনে 3 থেকে 4টা কন্টেন্ট আপলোড দিয়েছিল, বুলবুলের বিপক্ষে 3 থেকে 4টা কন্টেন্ট আপলোড দিয়েছিল, যারা বলেছিল মোস্তাফিজ ইজ কামিং নেভার ব্যাক, যারা বলেছিল বুলবুল কিচ্ছু না, বুলবুল পালিয়ে গেছে অস্ট্রেলিয়া, যারা তামিম ইকবালকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিল, তারাই তখন তামিমের বিরুদ্ধে লাগবে। তখন তারা আবার নতুন করে নতুন সভাপতিকে চাটবে। তখন তারা তামিমকে আর চিনবে না, তামিমকে আর চাটবে না। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। বাংলাদেশ ক্রিকেট আজ এমন একটা সময় দাঁড়িয়েছে যেখানে চলছে ফুল স্ক্রিপ্টেড একটা সময়, যেখানে চলছে ফুল দালালির একটা সময়, ফুল চাড়াচাড়ির একটা সময়, যেখানে আপনি চাটলে দলের সুযোগ পাবেন, আপনি তার দালালি করলে দলের সুযোগ পাবেন, আপনি তার পক্ষে সাংবাদিকতা করলে, তার দালালি করে সাংবাদিকতা করলে আপনার ইমেজ বাড়বে, আপনার রেভিনিউ বাড়বে, আপনার চ্যানেলে সে ইন্টারভিউ দিতে আসবে, আপনার রেভিনিউ বেশি হবে। আপনি প্রশ্ন করবেন তো আপনি একা হয়ে যাবেন। কিন্তু সত্যি বলতে সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন সামনে আসবেই। সত্য বলতে বাংলাদেশে এখন সাকসেস হওয়ার সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে হার্ড ওয়ার্ক না করে চাটাচাটি করা এবং দালালি করা। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানো? যখন সিস্টেম এমন হয়ে যায় তখন সবাই জানে কি হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলে না, কারণ মিথ্যা বললে বন্ধু বাড়বে আর সত্য বললে শত্রু বাড়বে। এই দেশে সত্য বলা রিস্ক, কিন্তু চুপ থাকা আরও বেশি ডেঞ্জারাস, কারণ আজ তুমি চুপ, কাল সিস্টেম তোমাকে চুপ করাবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বুট ঠিক করবে না, ঠিক করবে তারা যারা এখনও চাটাচাটির বদলে সত্য বলার সাহস রাখে, যারা এখনও চোখে আঙুল দিয়ে প্রশ্ন করতে পারে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ যত মানুষ জানবে তাদের এই খেলা, তত কমবে তাদের রেভিনিউ। চুপ না থেকে চোখে আঙুল দিয়ে প্রশ্ন তুলুন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।